হ্যালো, নমস্কার সবাইকে। কম্পিটিটিভ ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আরও একবার চলে এসেছি এসএসসি জিডির বিভিন্ন পিওয়াইকিউ প্রশ্ন নিয়ে। চলো আজকের ক্লাস নম্বর 3। চলো দেখা যাক আজকে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন যে কলামণ্ডলম কেশবতী পবিত্রান recipient of Padma Shri and performer of Mohiniyattam belongs to which of the following state of India? মোহিনীআট্টম নৃত্যের শিল্পী এবং পদ্মশ্রী প্রাপক কলামণ্ডল ক্ষেমাবতী পবিত্রন ইনি কোন রাজ্যের বাসিন্দা? তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা না তামিলনাড়ু? অ্যান্সারটা হচ্ছে কেরালা। উনি কেরালার বাসিন্দা। ঠিক আছে, এবার একটা জিনিস কি প্রথম কী বলেছে? মোহিনীআট্টম। মোহিনীআট্টম মোহিনী, দাঁড়া এক সেকেন্ড। মোহিনীআট্টম মোহিনীআট্টম এটা একটা কি? এটা ভারতের একটা ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স। এই ডান্সটা কোথাকার ক্লাসিক্যাল ডান্স? না, এটা কেরালার ক্লাসিক্যাল ডান্স। কেরালার আর একটা কি ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স? না, সেটা হচ্ছে কথাকলি। রাইট। এবার তাহলে আমরা মোহিনীআট্টমের বেশ কিছু এক্সপোনেন্টকে দেখে নিই। মোহিনীআট্টম এর বেশ কিছু এক্সপোনেন্ট কে কে আছেন? প্রথম হচ্ছে গোপিকা বর্মা। গোপিকা বর্মা, কলক রেলে, সুনন্দা নায়ার, সুনন্দা নায়ার, সুনন্দা নায়ার, জয়প্রভা মেনন, জয়প্রভা মেনন, কল্যাণী আম্মা, না কল্যাণী কুট্টি আম্মা, AALYANIKUTTI, কল্যাণী কুট্টি আম্মা। ঠিক আছে, আমাদের তামিলনাড়ুর কি ক্লাসিক্যাল ডান্স কি? ক্লাসিক্যাল ডান্স কি? তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম না, NATYM হতো না, NATYM। ভারতনাট্যম কোথাকার ক্লাসিক্যাল ডান্স? না, তামিলনাড়ুর ক্লাসিক্যাল ডান্স হচ্ছে ভারতনাট্যম। চলো এর পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলছে? অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউল ডিলস উইথ সেপারেশন অফ পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট? মানে ভারতীয় সংবিধান অনুযায়ী সরকারের ক্ষমতার বিভাজন, সেপারেশন অফ পাওয়ার কোন তফসিলের মাধ্যমে নির্ধারিত হয়েছে? ষষ্ঠ তফসিল, পঞ্চম তফসিল, অষ্টম তফসিল না সপ্তম তফসিল? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সপ্তম তফসিল বা সেভেন্থ শিডিউল। সেভেন্থ শিডিউলের আন্ডারে কি হয়েছে যে এই যে সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ার বলতে কি বোঝায়? না, সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে SEPARA, সেপারেশন অফ পাওয়ার্স। সেপারেশন অফ পাওয়ার মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড দ্য স্টেট। সেন্টার অ্যান্ড স্টেটসের মধ্যে যে পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং সেপারেশনের পাওয়ার তিনটে লিস্টের মাধ্যমে। কী কী লিস্ট? প্রথম হচ্ছে ইউনিয়ন লিস্ট, দ্বিতীয় নম্বর হচ্ছে স্টেট লিস্ট, আর তৃতীয় নম্বর হচ্ছে কনকারেন্ট লিস্ট। এটা তোমার হচ্ছে কেন্দ্রীয় লিস্ট, এটা তোমার হচ্ছে রাজ্য, আর এটা তোমার যৌথ। ঠিক আছে, এবার এই ইউনিয়ন লিস্ট এবং স্টেট লিস্ট এই দুটো কোথা থেকে নেওয়া হয়েছে? না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। আর এই কনকারেন্ট লিস্টের ধারণাটা কোথা থেকে নেওয়া আসছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। ওকে, চলো আর কি আছে টপিক, আর কি আমাদের কোন শিডিউল সম্পর্কে বলা হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে সিক্স শিডিউল।
সিক্সথ শিডিউল। সিক্স শিডিউলে কী বলা হয়েছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস। অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস। আর ফিফথ শিডিউল কী আছে? ফিফথ শিডিউলে আছে না তোমার হচ্ছে শিডিউল এরিয়াস এবং শিডিউল ট্রাইবস নিয়ে। শিডিউল এরিয়াস অ্যান্ড শিডিউল ট্রাইব। নিয়ে ওকে। এবার আসি আর এইটথ শিডিউলে কী আছে? এইটথ শিডিউল বলছে এটা তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। এটা কার কথা বলছে? এটা বলছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা। আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কত? 22। ঠিক আছে, চলো এরপরে কী আছে দেখি। হুইচ ডান্স অফ ইস্টার্ন ইন্ডিয়া was recognized in the representative list of intangible cultural heritage of humanity in 2010। মানে পূর্ব ভারতের কোন নৃত্যরীতিকে 2010 সালে এই রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইট অফ হিউম্যানিটিতে অন্তর্ভুক্ত করা হয়? বিহু, লাভনি, ছৌ না গরবা? অ্যান্সারটি হচ্ছে ছৌ। 2010 সালে বললে ছৌ। ঠিক আছে, চলো তাহলে এই সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ছৌ আমাদের কোথায় কোথায় দেখা যায় না তোমার হচ্ছে ছৌ নাচ দেখা যায় ওড়িশাতে, আর দেখা যায় তোমার হচ্ছে ঝাড়খণ্ডে, আর দেখা যায় পুরুলিয়াতে। ঠিক আছে, এবার এই যে উড়িষ্যা যে ছৌটা, এই ছৌটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ নামে পরিচিত। ময়ূরভঞ্জ ছৌ নামে পরিচিত। এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ডের ইয়েটা হচ্ছে সরাইকেলা ছৌ। ছৌ নামে পরিচিত। আর পুরুলিয়ারটা হচ্ছে তোমার এই পুরুলিয়া ছৌটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, যেখানে এই যে পুরুলিয়ার ছৌটা, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, এখানে হচ্ছে মুখোশ ব্যবহার করা হয়। তাহলে বসত এখানে মুখোশ ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো আচ্ছা আরও কিছু এক্সট্রা ইনফরমেশন, যেমন ধরো যে বিহু কোথাকার নৃত্য? বিহু এটা হচ্ছে তোমার আসামের ফেস্টিভ্যাল, রাইট? আসাম ফেস্টিভ্যাল। ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে লাভনি। এটা তোমার যে ডান্স এই ফোক ডান্স অফ ইন মহারাষ্ট্র। আর গরবা এক সেকেন্ড, লেখা আছে না। গরবা কোথাকার? না গরবা হচ্ছে আমাদের গুজরাটের। এবার আসি কিছু তোমার হচ্ছে এই যে ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ সাইট নিয়ে কিছু তথ্য। ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইট,
ঠিক আছে। এখন আমাদের বর্তমানে রিসেন্টলি কোনগুলোকে অ্যাড করা হয়েছে? রিসেন্টলি অ্যাডেড প্রথম হচ্ছে তোমার দুর্গাপূজা, যেটা হচ্ছে 2021 সালে দুর্গাপূজা। তারপরে হয়েছিল তোমার গরবা, গরবা 2023-এ, আর দীপাবলি 2025-এ। 2025-এ একে অ্যাড করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে? While learning to cook, Rajesh noticed that when he crushed dozens of groundnuts in a grinder, it gets lined with oil, whereas no oil is released when he grinds a bowl of cumin. What could be the reason behind this difference? মানে কি, রান্না শেখার সময় রাজেশ লক্ষ্য করলো কি না, সে যখন একটা মিক্সচার গ্রাইন্ডারে চিনেবাদামের গুঁড়ো করছে তখন গ্রাইন্ডারের গায়ে তেল লেগে যাচ্ছে, কিন্তু যখন সে এক বাটি জিরা গুঁড়ো করছে তখন কিন্তু কোনো তেল বেরোচ্ছে না। তার এই যে পার্থক্য, একবার গ্রাইন্ডারে যদি আমরা চিনেবাদাম গুঁড়া করি বা বাদাম গুঁড়ো করি তখন সেক্ষেত্রে গায়ে তেল লাগছে, কিন্তু জিরে গুঁড়ো করলে তেল লাগছে না। এটা আর কি কারণ? এই কারণটাই আমাদের কাছে জানতে চেয়েছে কি, কিউমিন ওয়াজ অফ ব্যাড কোয়ালিটি, জিরার মানে খারাপ মান খুব খারাপ ছিল। দ্য প্রোটিন ইন গ্রাউন্ডনাট রিলিজ অয়েল, গ্রাউন্ডনাটের যে প্রোটিন সেটা তোমার অয়েল ত্যাগ অয়েল ছাড়লো, আর গ্রাউন্ডনাট ওয়াজ নট ড্রাইড, গ্রাউন্ডনাটটা শুকনো ছিল না। আর দ্য ফ্যাট ইন গ্রাউন্ডনাট রিলিজ অয়েল, এবং ওই গ্রাউন্ডনাটের মধ্যে যে ফ্যাটটা ছিল সেই ফ্যাটটা থেকে আমাদের ওই তেলটা নির্গত হচ্ছে। অ্যান্সার কী হতে পারে? অ্যান্সার হচ্ছে অপশান 4, দ্য ফ্যাট ইন গ্রাউন্ডনাট রিলিজ অয়েল। মানে আমরা ফ্যাট, চিনাবাদামের চর্বি বা ফ্যাট থেকে তেল বের হয়। ঠিক আছে, মানে একটা জিনিস দেখে রাখবে, যেখানে তোমার ফ্যাট থাকবে সেটাকে যদি আমরা ক্রাশ করি বা গ্রাইন্ড করি সেখান থেকে তেল এক্সট্র্যাক্ট করা যায়। ঠিক আছে, এবার এই যে দেখো ফ্যাট হোক বা আমাদের হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাট, এই তিনটাকে কি বলা হয়? এই তিনটাকে বলা হয় বডি বিল্ডিং নিউট্রিয়েন্টস, রাইট? আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণ এগুলোরই প্রয়োজন হয়, এই জন্য এদেরকে বলা হয় ম্যাক্রো এলিমেন্টস। তার মধ্যে এই যে ফ্যাট থেকে কী নির্গত পাওয়া যায়? ফ্যাট থেকে পাওয়া যায় তেল। কিন্তু এই যে কার্বোহাইড্রেট বা প্রোটিন, এখান থেকে নো অয়েল ক্যান বি এক্সট্রাক্ট, নো অয়েল। ওকে, চলো এর নেক্সট প্রশ্ন কী আছে? নেক্সট প্রশ্ন কী বলছি? ইন হুইচ টাইপ অফ ক্লাইমেট আর ডেসিডুয়াস ফরেস্টস অ্যান্ড ট্রি শ্রেডেড গ্রাসল্যান্ড ফাউন্ড? কোন ধরনের জলবায়ুতে পর্ণমোচী অরণ্য এবং গাছ বিক্ষিপ্ত তৃণভূমি দেখতে পাওয়া যায়? মানে গাছ বিক্ষিপ্ত মানে তৃণভূমি আছে, আবার একটা কোথাও বড় গাছ দেখা গেল, আবার তৃণভূমি হয়েছে, আবার কোথাও বড় গাছ দেখা গেলো, এই জিনিসটা বলতে চাইছে। এটা কোথায় দেখা যায়, কী ধরনের কোথায় দেখতে পাওয়া যায়? আর্দ্র উপ উষ্ণমণ্ডলীয় জলবায়ু বা হিউমিড সাবট্রপিক্যাল ক্লাইমেট, সাবট্রপিক্যাল স্টেপ ক্লাইমেট, উপ উষ্ণমণ্ডলীয় স্টেপ জলবায়ু, ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড ড্রাই ক্লাইমেট, উষ্ণমণ্ডলীয় আর্দ্র শুষ্ক জলবায়ু, ওয়ার্ম টেম্পারেট অ্যান্ড ক্লাইমেট। অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে উষ্ণমণ্ডলীয় আর্দ্র ও শুষ্ক জলবায়ু, ট্রপিক্যাল ওয়েট অ্যান্ড ড্রাই ক্লাইমেট। ঠিক আছে, এবারে আসি এই যে ডেসিডুয়াস ফরেস্ট, এটা হচ্ছে ভারতের সবচেয়ে বেশি সংখ্যক দেখতে পাওয়া যায়, মোস্ট প্রমিনেন্ট ইন ইন্ডিয়া। সবচেয়ে ভারতে কোনটা বেশি দেখতে পাওয়া যায় না, সেটা তোমার হচ্ছে যে ডেসিডুয়াস ফরেস্ট। ওকে, এবার ডেসিডুয়াস বলতে কি? ডেসিডুয়াস বলতে যেটা তোমার হচ্ছে পাতা ঝরা, রাইট? মানে শীতকালে পাতা ঝরে, শীতকালে শুষ্ক সময়ে পাতা ঝরে যায়, এটাকে বলা হচ্ছে পর্ণমোচী বন। এবং এইটা তোমার হচ্ছে উষ্ণমণ্ডলীয় আর্দ্র শুষ্ক জলবায়ু বলতে কী বোঝায় না, যখন গ্রীষ্মকালে বেশ আর্দ্র আর শীতকালে বেশ শুষ্ক, এই অঞ্চলে কিন্তু এই ধরনের পর্ণমোচী বন দেখতে পাওয়া যায় বেশি। এরপর নম্বর কী আছে? বলছে হোয়াট রোল
ডু এমএনসি প্লে ইন গ্লোবালাইজেশন প্রসেস, মানে এই যে বিশ্বায়নের প্রক্রিয়ায় বহুজাতিক সংস্থাগুলি কী ভূমিকা পালন করে? দে রেগুলেট ন্যাশনাল পলিসিস অন ট্রেড, তারা বাণিজ্য সংক্রান্ত জাতিনীতি নিয়ন্ত্রণ করে। দে প্রমোট লোকাল বিজনেস অনলি, তারা শুধুমাত্র স্থানীয় ব্যবসা প্রসারিত করে। দে ডিসকারেজ ইন্টারন্যাশনাল ট্রেড, তারা আন্তর্জাতিক বাণিজ্য নিরুৎসাহিত করে। নাকি দে ইন্টিগ্রেট প্রোডাকশন অ্যান্ড মার্কেট অ্যাক্রস ডিফারেন্ট কান্ট্রিজ, তারা বিভিন্ন দেশের মধ্যে উৎপাদন ও বাজারকে সংযুক্ত করে। অ্যান্সার কী হতে পারে? অ্যান্সার হচ্ছে তোমার এই যে এটা, দে ইন্টিগ্রেটেড প্রোডাকশন অ্যান্ড মার্কেট অ্যাক্রস ডিফারেন্ট কান্ট্রিজ। এবারে এই যে এমএনসি কোম্পানিগুলো এমন একটা কোম্পানি, এরা মানে বিভিন্ন দেশে তাদের থাকে। এক সেকেন্ড, এটা একটা নতুন স্লাইড করি। এই যে এমএনসি কোম্পানিজ, মাল্টিন্যাশনাল কোম্পানিজ, এরা কি করে? এরা হচ্ছে তোমার এমএনসিস করি, হ্যাভ ডিফারেন্ট branches in many countries। এরা কি করতে পারে? এরা প্রডিউস ইন ওয়ান কান্ট্রি, অ্যাসেম্বল ইন ওয়ান কান্ট্রি, অ্যানাদার কান্ট্রি, আর তোমার হচ্ছে এক্সপোর্ট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরা হচ্ছে এমএনসি কোম্পানির মেন বৈশিষ্ট্য। মানে ধরো, যেমন ধরো অ্যাপেলের যে মেন ম্যানুফ্যাকচারিং হয় সেটা কিন্তু চায়নাতে হয়, তারপরে বিভিন্ন জায়গা থেকে অ্যাসেম্বল করা হয়। আমাদের ভারতবর্ষ অ্যাপেলের বর্তমানে অ্যাসেম্বলি ইউনিট খুলেছে। তাহলে কি করবে? মানে আমাদের সে তার যে কাঁচামাল সে একটা জায়গা থেকে নিতে পারে, সেখান থেকে সেই কাঁচামাল থেকে প্রোডাক্ট বানাতে পারে এক জায়গায়। সে প্রোডাক্টগুলো যদি অ্যাসেম্বল করতে হয় সেগুলো অ্যাসেম্বল করতে পারে অন্য একটা দেশে। এবং তার যে মার্কেট, তারা কিন্তু থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যে কোনো কান্ট্রিতে কিন্তু তাদের যে বিজনেস করতে পারে। এটা হচ্ছে এমএনসি কোম্পানির বৈশিষ্ট্য। ঠিক আছে, মানে হ্যাঁ অবশ্যই যদি না সেই কোম্পানি কোনো দেশ সেই কোম্পানিকে রেস্ট্রিক্ট করে রেখেছে, সেটা বাদ দিয়ে আর কি। এবারে প্রশ্ন কী আছে? দ্য আগস্ট অফার অফ 1940 ওয়াজ মেড বাই হুইচ ব্রিটিশ গভর্নমেন্ট অফিসিয়াল, যে 1940 সালের আগস্ট অফার কোন ব্রিটিশ গভর্নমেন্ট অফিসিয়াল দ্বারা মানে পাস করা হয়েছিল? এটা এই অ্যান্সার কি হতে পারে? উইনস্টন চার্চিল, নাকি নেভিল চেম্বারলিন, নাকি লর্ড লিনলিথগো, নাকি ক্লিমেন্ট অ্যাটলি? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে লর্ড লিনলিথগো। ঠিক আছে, এবারে এই যে আগস্ট অফারটা কিসের সঙ্গে জড়িত? এটা তোমার হচ্ছে টু মেক কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মেকটা বলাটা ভুল, টু কনস্টিটিউট NSTITUT constitute a constitutional assembly, NSTUTI constitutional assembly BLI, মানে হচ্ছে গণপরিষদ গঠনের কথা এখানে বলা হয়েছিল। এবং এই যে গণপরিষদ মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠনের কথা, এটা কে প্রথম বলেছিলেন? না, সেটা প্রথম বলেছিলেন হচ্ছে MN রয়। তারপরে 1940 সালে কী হয়, ব্রিটিশ সরকার এটাকে সরকারিভাবে এটা স্বীকৃতি দান করে বা সরকারিভাবে গ্রহণ করে যে না, তোমাদের সংবিধান গঠন করার জন্য একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি গঠন করা হবে। এবার পরের প্রশ্ন কি আছে? আফটার হাউ মেনি ইয়ার্স ডিড ইন্ডিয়া উইন গোল্ড মেডেল ইন মেন্স হকি টুর্নামেন্ট ইন দ্য এশিয়ান গেমস 2014 সালের এশিয়ান গেমসে পুরুষদের হকি টুর্নামেন্টে ভারত কত বছর পর স্বর্ণপদক জিতে? অ্যান্সার কি হতে পারে? যে 16 বছর, নাকি 20 বছর, নাকি 11 বছর, নাকি 14 বছর, নাকি 16 বছর? 16 বছর, 20 বছর, 11 বছর, 14 বছর। অ্যান্সার কি? অ্যান্সার 16 বছর, 16 ইয়ার্স। অ্যান্সার হচ্ছে 16 ইয়ার্স, 16 বছর পর। এই যে 2014 সালের এশিয়ান গেমস হয়েছিল, এটা কোথায় হয়েছিল বলো? কোথায় হয়েছিল? এটা তোমার হয়েছিল জাপানে। কেন?
সরি ভুল বলছি, এটা তোমার হচ্ছে সাউথ কোরিয়াতে, সাউথ কোরিয়াতে, ঠিক আছে। এবার আসি কমনওয়েলথ গেম নিয়ে কিছু তথ্য। প্রথম কত সালে চালু করা হয়? 1951। কোথায় হয়েছিল? নিউ দিল্লি, ইন্ডিয়া। ওকে, লেটেস্ট যেটা যে 20তম কোথায় হবে? এটা হবে নায়োগা, জাপানে। কত সালে? 2026-এ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি আছে যে ভ্যাকেশন, রেজিগনেশন অ্যান্ড রিমুভাল ফ্রম দ্য অফিস অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার আর অ্যাড্রেসড ইন হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারের পদ শূন্য হওয়া, পদত্যাগ এবং অপসারণ সংক্রান্ত বিষয়গুলি ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? আর্টিকেল 84, আর্টিকেল 94, আর্টিকেল 70 না আর্টিকেল 101? অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে আর্টিকেল 94। আর্টিকেল 94 হলো, কী যে করছেন, আর্টিকেল 94। আর্টিকেল 94, ঠিক আছে। তাহলে বাকি আচ্ছা, আগে প্রথমে আর্টিকেল 94 সম্পর্কে কি তথ্য বলে নি আগে। আর্টিকেল 94 এটা কি বলছে আমাদের? ভ্যাকেশন, রেজিগনেশন আর কি যেন ছিল, আর একটা তোমার হচ্ছে রিমুভাল ফ্রম দ্য অফিস। আচ্ছা, ভ্যাকেশন, উনি যখন ভ্যাকেন্ট হবে সে সম্পর্কে বলছে। এটা এটা কী সম্পর্কে বলছে? ভ্যাকেশন, ভ্যাকেশন ওরকম হতে পারে, তার যদি ডেথ হয় সেটা একটা হতে পারে। তিনি যদি ধরো উনি যদি লোকসভার স্পিকার হন, তাহলে উনি যদি রাজ্যসভার কোনো একটা মানে মেম্বারশিপ, বা উনি যদি বোথ হাউসে কিন্তু একসাথে হতে পারবেন না, তাহলে সেক্ষেত্রে একটা ভ্যাকেশন তৈরি হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে উনি যদি রেজিগনেশন দেন, উনি রেজিগনেশন কাকে দিতে পারেন না? উনি রেজিগনেশন কাকে দেবেন? উনি রেজিগনেশন দেবেন তোমার হচ্ছে ডেপুটি স্পিকার অফ লোকসভা, ডিওয়াই স্পিকার, ডিওয়াই স্পিকার অফ লোকসভাকে উনি রেজিগনেশন দেবেন, ঠিক আছে। আর রিমুভাল, এই যে ওনার রিমুভাল যে প্রসেস, এক সেকেন্ড, রিমুভাল যে প্রসেস, রিমুভাল প্রসেসটা শুরু হবে তোমার লোকসভাতে, এবং লোকসভাতে সেই সময়কার যে দেন মেম্বার অফ মেজরিটি অফ দেন মেম্বার অফ পার্লামেন্ট, মেজরিটি অফ দেন মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ পার্লিয়ামেন্ট। ওকে, তাহলে এটা গেল ভ্যাকেশন, রেজিগনেশন, রিমুভাল অফ স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দ্য এটি সরি স্পিকার অফ লোকসভা। এবার আসি পরের প্রশ্ন কী আছে না, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোয়িং নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন? 2011 সেন্সাস অনুযায়ী উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক? অরুণাচল প্রদেশ, না মণিপুর, না মিজোরাম, না আসাম? অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে আসাম। আসামে 2011 জনগণনা অনুযায়ী উত্তর পূর্ব ভারতের সবচেয়ে জনসংখ্যা সর্বাধিক। আচ্ছা, এই যে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলোকে, সেগুলোকে কী নামে পরিচিত? না, এদেরকে বলা হয় 7 সিস্টার্স। 7 সিস্টার স্টেটস। এর মধ্যে কে আছে? সিকিম, সিকিম, আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড,
কটা হলো 1 2 3 4 5 6 আর একটা তোমার হচ্ছে ত্রিপুরা। এরা হচ্ছে আমাদের 7th সিস্টার্স স্টেট। চলো আজকের মধ্যে 10টা প্রশ্নই থাক, পরের দিন থেকে আমরা আবার নতুন শুরু করব, নতুনভাবে নতুন প্রশ্ন সম্ভার নিয়ে আসবো পরের দিন। তাহলে আজকের এই লেকচারটা সবাই দেখার জন্য থ্যাংক ইউ। হোপ ইউ এনজয় দিস লেকচার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা বাই বাই। ওকে বাই। চলো টাটা বাই বাই, সায়োনারা।